কি ঘটে যখন আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করে থাকি, যখন আমরা ব্রাউজারে গিয়ে সার্চ করি https://google.com, তখন কি ঘটে? আপনি সিম্পলি বলতে পারেন যেটা এইরকম একটা পেজ রিটার্ন করে। দ্যাটস ট্রু, এখানে আমার না বলার কিচ্ছু নেই। কিন্তু বিহাইন্ড দ্য সিন তো অনেক 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 কাজ চলে, তাই না? হ্যাঁ, আপনিও জানেন, আমিও জানি যে বিহাইন্ড দ্য সিন অনেক অনেক প্রসেস হওয়ার পরেই এই google.com-এর পেজটা আমাদের চোখের সামনে আসে। তো কি কাজ হয় বিহাইন্ড দ্য সিন? যদি একটা সাধারণ মানুষকেও এই কোশ্চেনটা করা যায়, যে বেসিক জ্ঞান রাখে একটা ওয়েবসাইট সম্পর্কে, সেও বলে দিতে পারবে যে এখানে ক্লায়েন্ট মানে ব্রাউজার হতে পারে, সেটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায়, সার্ভার রেসপন্স ব্যাক করে। ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায় যে আমার গুগলের হোম পেজটা দরকার, সার্ভার হোম পেজটা রেসপন্স ব্যাক করে। ব্রাউজার সেটা বা যে কোনো অ্যাপ্লিকেশন সেটাকে রেন্ডার করে আমাদের সামনে দেখায়। এটা যে কেউ বলবে। সার্ভারের পোর্শনটা আমরা আপাতত ভুলে যাই, ভুলে গিয়ে ক্লায়েন্ট সাইড নিয়েই আপাতত কথা বলি যে একটা রিকোয়েস্ট পাঠানোর সময় আমাদের আর কি কি কাজ হয়, কি কি কাজ করতে হয়। অনেকগুলো কোশ্চিন এই রিকোয়েস্ট পাঠানো নিয়ে শুধুমাত্র ক্লায়েন্ট সাইডেই হয়ে থাকে। যেমন আমি কিছু কোশ্চিন সেখানে তৈরি করেছি আপনাদের হয়ে। আপনাদের আরও কোশ্চিন থাকতে পারে যেগুলো আপনারা পরবর্তীতে আমাকে আস্ক করতে পারেন। প্রথম কোশ্চিনটা হচ্ছে হোয়াট ইজ https://www.google.com, এটা অ্যাকচুয়ালি কী? তারপরে এটা মনে হতে পারে যে হাউ ডাজ আওয়ার ব্রাউজার নো ওয়্যার ইজ দ্য সার্ভার লোকেটেড, মানে আমাদের ব্রাউজার, আমরা তো ব্রাউজারে বসে google.com লিখলাম, তাহলে ব্রাউজার কীভাবে বুঝলো যে google.com কোথায় আছে, google.com-এর সার্ভার কোথায় আছে, এটা কিভাবে বুঝলো সে? তারপরে হাউ ডাজ সার্ভার নো হুইচ পেজ টু রিটার্ন, মানে সার্ভার কিভাবে বুঝলো যে আমার এই পেজটাই রিটার্ন করতে হবে? কারণ আমরা কন্টিনিউয়াসলি দেখি যে একটা লিঙ্কে গেলে এক ধরনের পেজ দেখায়, আর একটা লিঙ্কে গেলে আরেক ধরনের পেজ দেখায়, এক একটা সময় এক একটা পেজ দেখাচ্ছে। কিন্তু সার্ভার কিভাবে বুঝতে পারছে যে তাকে কোন পেজটা রিটার্ন করতে হবে? ডু আই অ্যাবল টু সেন্ড এক্সট্রা ইনফরমেশন উইথ রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্টটা আমরা করলাম www.google.com, এখানে যে আমরা রিকোয়েস্টটা পাঠালাম, এর সাথে কি আমরা এক্সট্রা করে কোনো ইনফরমেশন পাস করতে পারি? আর পারলে সেটা কীভাবে করতে পারি? আর আদৌ কি আমাদের এক্সট্রা ইনফরমেশন পাস করার দরকার আছে কি না? হোয়াট ইজ দ্য রেসপন্স সার্ভার সেন্ড ব্যাক, মানে এই যে সার্ভার রিকোয়েস্টটা পেলো, রিকোয়েস্টটা পাওয়ার পরে সার্ভার রেসপন্স ব্যাক করলো, এটা আমরা বুঝতে পারছি, প্রথম পিকচার দেখে আমরা বুঝতে পেরেছি সেটা। কিন্তু সার্ভার কিভাবে, মানে কী রেসপন্স ব্যাক করলো, সে তো সামহাও বুঝতে পারছে রেসপন্স ব্যাক করতে হবে, কিন্তু সার্ভার কী রেসপন্স ব্যাক করে সেটাও আমাদের জানতে হবে। আর হাউ ডাজ ব্রাউজার পেইন্ট দ্য রেসপন্স, যেই রেসপন্সটা সার্ভার ক্লায়েন্টের কাছে ব্যাক করে, ব্রাউজারের কাছে ব্যাক করে, সে ব্রাউজার কিভাবে সেই রেসপন্সটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে দেখায়। এরকম অসংখ্য প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে এক এক করে, লটস অফ কোশ্চেন উই উইল অ্যান্সার ওয়ান বাই ওয়ান। এক এক করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথমত https://www.google.com, এইটাকে কি বলে, হোয়াট ইজ ইট, সেটা জানা যাক। আমি যদি এই কোশ্চেনটা আপনাদের কাছে করি যে এটা কি, তাহলে আপনারা উত্তর দিতে পারেন যে এটা একটা ওয়েব অ্যাড্রেস, এটা একটা ডোমেইন, এটা একটা ওয়েবসাইট ইউআরএল। এরকম অসংখ্য উত্তর আপনারা দিতে পারেন, যার প্রত্যেকটা উত্তর সঠিক উত্তর। কিন্তু একজন প্রোগ্রামার হিসেবে, একজন ডেভেলপার হিসেবে, একজন ওয়েব ডিজাইনার হিসেবে আমাদের আরেকটু এক্সটেন্সিভ নলেজ দরকার, যেটা সাধারণ মানুষের থাকে না। আপনি যদি এরকম একটা ইউআরএল গুগলে গিয়ে সার্চ করে জিজ্ঞাসা করেন যে এটা কী, তাহলে এটা বলবেই এটা একটা ওয়েব অ্যাড্রেস, এটা যে কেউ বলবে এটা একটা ডোমেইন, যে কেউ বলবে এটা একটা ওয়েবসাইট ইউআরএল। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা কী, এর ভেতরে কী কী ইনফরমেশন আছে সেটা আমাদেরকে জানা দরকার, সেটা আমাদেরকে ব্রেকডাউন করা দরকার। তো এই ডোমেইনটাকে ব্রেকডাউন করলে আমরা টোটালি 3টা পার্ট পাচ্ছি। প্রথমে পাচ্ছি HTTPS, এই পোর্শনটার মানে হচ্ছে এটা একটা প্রোটোকল। আমরা কোন প্রোটোকল ব্যবহার করে সার্ভারের সাথে কমিউনিকেট করব। সার্ভারের সাথে কমিউনিকেট সরাসরি করা যায় না, এর জন্য একটা নেটওয়ার্ক প্রোটোকল দরকার হয়। তো যেই প্রোটোকলটা ব্যবহার করে আমরা সার্ভারের সাথে কমিউনিকেশন করি, সেটার নাম হচ্ছে HTTP অথবা HTTPS। এস বলতে আসলে সিকিউর, আরও সিকিউরড ওয়েতে আমরা সার্ভারের সাথে কমিউনিকেট করছি। এর পরের যে পোর্শনটা আছে www. এটা হচ্ছে সাবডোমেইন। আপনারা অনেক সময় গুগলের ক্ষেত্রে দেখবেন docs.google.com, এরকম দেখবেন না? এটার মানে হচ্ছে সাবডোমেইন। সামনে যে ডক্সটা থাকে সেটা হচ্ছে সাবডোমেইন। www মানে হচ্ছে এটা সাবডোমেইন। আমরা একাধিক সাবডোমেইন ব্যবহার করতে পারি, নো প্রবলেম। আমাদের একটা ডোমেইনের সাথে একাধিক সাবডোমেইন থাকতে পারে।
এমনকি নেস্টেড লেভেলেও সাবডোমেইন থাকতে পারে, যেমন www.docs.google.com নেস্টেড লেভেলে সাবডোমেইন থাকতে পারে। আর ফাইনালি হচ্ছে google.com, এটা হচ্ছে একটা ডোমেইন যেটা আমরা পারচেস করি, আমরা বিভিন্ন ডোমেইন সার্ভিসের কাছ থেকে এই নামটাই পারচেস করি। তার মানে https এটা হচ্ছে আমার ডোমেইন না, www. এটাও আমার ডোমেইন না, ডোমেইন হচ্ছে google.com। ডোমেইন মানে নাম, আমার ওয়েবসাইটের জন্য কিনে নেওয়া নির্ধারিত একটা নাম। তো এই সব কিছু মিলে যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, দুনিয়াতে যত ওয়েবসাইট আছে, যত রিসোর্স আছে, যত ওয়েব পেজ আছে, প্রত্যেকটা পেজের জন্য একটা করে ভিন্ন 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 ইউআরএল জেনারেট করা থাকে, এবং নির্দিষ্ট ইউআরএলের কারণেই আমরা নির্দিষ্ট ডেটা পেয়ে থাকি। আমরা যখন google.com-এর কাছে ভিজিট করছি তখন google.com জানে যে তাকে আমরা হোম পেজটাই দিতে বলছি, কারণ ওই google.com এই ইউআরএলটার মাধ্যমে সে বুঝে নিচ্ছে যে আমাকে কি প্রোভাইড করতে হবে সার্ভার। সবসময় যে একটা ইউআরএল এরকম হবে তার কোনো মানে নেই, কোনো সময় ইউআরএল এরকমও হতে পারে, আরও জঘন্য, আরও বড়, আরও হিজিবিজি কিছু টেক্সট। তাহলে এবার এটাকে ব্রেকডাউন করে দেখা যাক একজন ওয়েব ডিজাইনার হিসেবে, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে, অথবা একজন ব্যাক এন্ড ডেভেলপার হিসাবে এই ইউআরএলটা বুঝতে পারাটা আমাদের জন্য জরুরি। তো এবার আমরা একটু দেখি যে এই ইউআরএলটাকে কী বলছে। প্রথমে https প্রোটোকল, www এটা সাবডোমেইন, google.com এটা ডোমেইন, ইটস ওকে। তারপরে ক্লোন দিয়ে যেটা বসানো আছে সেটা হচ্ছে 8080, এটা পোর্ট, অনেক সময় পোর্ট থাকতেও পারে, অনেক সময় পোর্ট নাও থাকতে পারে। তো আমরা এখানে এক্সট্রা করে পোর্টটা রেখেছি। পোর্টটা রাখার রিজন কি, যে পোর্ট যে আসে সেটা বোঝানোর জন্য আমরা পোর্টটা রেখেছি। এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডক্স লেখে রাখা আছে। এই ফরওয়ার্ড স্ল্যাশের মানে হচ্ছে প্যাথ। আমাদের অপারেটিং সিস্টেমের ভেতরেও কিন্তু, ফাইল সিস্টেমের ভেতরেও কিন্তু প্যাথ আছে, আমরা যে কোনো ফাইল কোথায় রেখেছি সেটা প্যাথের মাধ্যমে বলে দিতে পারি। ঠিক তেমনি একটা ওয়েব ইউআরএলেরও প্যাথ থাকে, এই প্যাথের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাইতে পারি। হয়তো google.com ডোমেইন একটা, কিন্তু একটা ডোমেইনে কি একটাই পেজ থাকে? না, হাজার হাজার পেজ থাকতে পারে। সেই হাজার হাজার পেজের জন্য ডিফারেন্ট প্যাথ জেনারেট হবে, প্রতিনিয়ত জেনারেট হবে, এবং প্রত্যেকটা প্যাথ একটা নির্দিষ্ট কোনো রিসোর্সকে আইডেন্টিফাই করবে, এবং ওই নির্দিষ্ট প্যাথ যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে আপনি নির্দিষ্ট ডেটাটাই পাবেন, এবং এর মাধ্যমে আমাদের সার্ভার বুঝতে পারবে যে তাকে কোন ডেটাটা রিটার্ন করতে হবে। এরপরে কোশ্চিন মার্ক দিয়ে অনেক সময় আপনারা দেখতে পারবেন যে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, ঠিক এরকম। এখানে কোশ্চিন মার্ক দিয়ে বলা হচ্ছে ইউজার ইকুয়াল টু 1, এটাকে বলা হয় কোয়েরি স্ট্রিং। আমাদের একটা কোশ্চিন ছিল যে আমরা রিকোয়েস্ট করার সময় এক্সট্রা ইনফরমেশন সার্ভারের কাছে পাস করতে পারবো কি না। অবশ্যই পারবো। এক্সট্রা ইনফরমেশন পাস করার দুইটা উপায়ের ভেতরে একটা উপায় হচ্ছে এই কোয়েরি স্ট্রিং। কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে আমরা ইচ্ছা করলে এক্সট্রা অনেক ইনফরমেশন পাস করতে পারি। এইরকম গুগলের মতো বড় বড় সার্ভিসের ক্ষেত্রে দেখবেন যে ইউআরএলটা অনেক জঘন্য হয়, অনেক জটিল হয়, এরকম কোশ্চিন দেওয়া থাকে, অ্যাম্পারসেন্ট দেওয়া থাকে, এসব হাবিজাবি। সো এই কোশ্চিন মার্ক দিয়ে একটা কোয়েরি স্ট্রিংকে বোঝানো হয়। যখন আমার কোয়েরি স্ট্রিং অসংখ্য থাকে তখন অ্যাম্পারসেন্ট দিয়ে আরও কোয়েরি স্ট্রিংগুলোকে জয়েন করা হয়। কোয়েরি স্ট্রিং মূলত ব্যবহার করা হয় আমার সার্ভারের কাছে এক্সট্রা ইনফরমেশন পাস করার জন্য। এরপরে যেটা আছে সেটা হ্যাশ সাইন দেওয়া আছে। একটা পেজের ভেতরে বিভিন্ন রেফারেন্স রাখার জন্য এই হ্যাশ সাইনটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট। এবং ইউআরএল নিয়ে যদি আপনারা ডিটেলসে পড়তে চান এর জন্য আমরা রেফারেন্স একটা সেকশন রাখবো, যেখানে আমরা উইকিপিডিয়া বা আরও কিছু এক্সট্রা লিঙ্ক প্রোভাইড করবো, যেখান থেকে আপনারা আরও ভালোভাবে ইউআরএল সম্পর্কে জানতে পারবেন। তবে ইউআরএল এতটুকু যদি আমরা জানতে পারি অ্যাটলিস্ট একটা ইউআরএল সম্পর্কে, তাহলেও আমরা অনেক কিছু জেনে ফেলেছি, এবং এর থেকে বেশি আমাদের আর জানতেও হবে না। তাহলে আমি যেটা বলছিলাম, এভরি রিসোর্স হ্যাজ ইটস ওন ইউনিক ইউআরএল। দুনিয়াতে যত রিসোর্স আছে, আপনি একটা ইমেজ চাচ্ছেন ওয়েবের মাধ্যমে, ওই ইমেজটার জন্য একটা নির্দিষ্ট ইউআরএল আছে। ইমেজের জন্য যে ইউআরএলটা তৈরি করা আছে সেই ইউআরএলে ভিজিট করলে আপনি সারা জীবনের জন্য ওই ইমেজটাই পাবেন, আর কোনো ইমেজ পাওয়া সম্ভব না। প্রতিটা ভিডিওর জন্য একটা নির্দিষ্ট ইউআরএল আছে, প্রতিটা টেক্সটের জন্য একটা ইউআরএল আছে, একটা ওয়েব পেজের জন্য একটা ইউআরএল আছে। দুনিয়াতে যত ডেটা আছে সব কিছুর জন্য ইন্ডিভিজুয়াল একটা করে ইউআরএল আছে, ইউনিক ইউআরএল। By using query string we provide extra information to the server, যেটা আমরা অলরেডি জেনে গেলাম যে query string ব্যবহার করে আমরা এক্সট্রা ইনফরমেশন পাস করতে পারি। What else we can provide with server request? আমরা যখন google.com লিখে ব্রাউজার এন্টার করছি, আমরা মূলত কি করছি, আমরা সার্ভারের কাছে একটা এক্সট্রা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে ভাই আমাকে তুমি পেজটা দাও।
পেজটা আমি দেখতে চাচ্ছি, গুগলের পেজটা আমি দেখতে চাচ্ছি, তো এটাকে বলা হয় রিকোয়েস্ট পাঠানো। এই রিকোয়েস্টের সাথে আমরা আর কী প্রোভাইড করতে পারি, আমরা এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। তবে প্রথমে আমি একটা স্ক্রিনশট দেখি। যখন আমরা একটা রিকোয়েস্ট পাঠাই গুগলের কাছে, তখন তার চেহারাটা ঠিক এরকম হয়, যেটা আমরা ব্রাউজারের নেটওয়ার্ক ট্যাবে গিয়ে দেখতে পারি, এবং যেটা আমরা পরের লেকচারেই একটা ওভারভিউ দেখার চেষ্টা করব, রিকোয়েস্ট অবজেক্ট কেমন হয়, রেসপন্স অবজেক্ট কেমন হয়। তো এটাকে বলা হয় রিকোয়েস্ট হেডার্স, যার মাধ্যমে আমরা এক্সট্রা করে আরও ইনফরমেশন প্রোভাইড করতে পারি। আমরা যখন https:// দিয়ে 2 দিয়ে google.com লিখি বা এই ইউআরএলে ভিজিট করি, তখন বিহাইন্ড দ্য সিন ব্রাউজার আমাদের জন্য এই ইনফরমেশনগুলো গুগলের সার্ভারের কাছে প্রোভাইড করে রিকোয়েস্টের সাথে। আমরা যে রিকোয়েস্ট নিয়ে কাজ করছি সেটা হচ্ছে HTTP রিকোয়েস্ট। HTTP মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা যেই সার্ভারের সাথে কমিউনিকেট করি এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমেই বা HTTP প্রোটোকলের মাধ্যমেই করে থাকি। তো যখন আমরা HTTPর মাধ্যমে কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, হয়তো আমরা কোনো কিছু এক্সট্রা করে অ্যাড করছি না, আমরা ব্রাউজারে যে লিখছি https:// ইন্টার করছি, বিহাইন্ড দ্য সিন ব্রাউজার আমাদের জন্য এই ডেটাগুলো সার্ভারের কাছে পাস করে দিচ্ছে। প্রথমত রিকোয়েস্ট ইউআরএল, যেটা সাধারণভাবে সব জায়গায় থাকে। কোথায় রিকোয়েস্ট করা হচ্ছে? https:// বাস্তবিক অর্থে এই নামে কোনো সার্ভার এক্সিস্ট করে না, সার্ভারের কোনো ডোমেইন হয় না বা সার্ভারের কোনো নাম হয় না, সার্ভারের হয় হচ্ছে আইপি অ্যাড্রেস। তো যখন আমরা একটা রিকোয়েস্ট পাঠাই, সেখান থেকে এই ডোমেইনের বিপরীতে যেই আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা বের করে খুঁজে নিয়ে এসে সেই আইপি অ্যাড্রেসের আন্ডারে রিকোয়েস্ট পাঠাই। এবং এই রিকোয়েস্টের মেথডটা কি? গেট। HTTPর অনেকগুলো মেথড আছে, যেমন গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, প্যাচ মেথড, ডিলিট মেথড, এরকম অসংখ্য মেথড আছে। তো সেই মেথডগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে স্ট্যাটাস কোড হচ্ছে 200 মানে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, এবং এখানে গ্রিন সিগন্যাল দিয়ে বোঝানো হচ্ছে যে দিস ইজ ওকে, সব কিছু ঠিকঠাক আছে। আর একটা রেফার পলিসি করছে, মানে ক্রস অরিজিন নামক একটা কনসেপ্ট আছে, যেটা মূলত সিকিউরিটি পারপাসে ব্যবহার করা হয়, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখন যখন আমরা এই https:// ভিজিট করলাম, তখন আমাদের জন্য ব্রাউজার এক্সট্রা করে এই ইনফরমেশনগুলো রিকোয়েস্ট হেডারের সাথে যুক্ত করে দিল। রিকোয়েস্ট হেডার কি জিনিস? আমরা যেই রিকোয়েস্টটা পাস করছি সেই রিকোয়েস্টের সাথে এক্সট্রা করে কিছু ইনফরমেশন যুক্ত করে দেওয়া, এবং সেটা যুক্ত করার জায়গাটা হচ্ছে হেডার, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না, খালি চোখে দেখা সম্ভব না। এখানে বলছে অথরিটি google.com, মেথড গেট, প্যাথ / এখানে প্যাথ ভিন্ন হতে পারে, নো প্রবলেম। / মানে হচ্ছে আমরা রুট প্যাথ বা একদম হোম লোকেশনে যাইতে চাচ্ছি। স্কিম HTTPS মানে হচ্ছে আমরা HTTPS প্রোটোকলটা ব্যবহার করতে চাচ্ছি। অ্যাকসেপ্ট করবে কি টেক্সট HTML, XHTML, XML, কি টাইপের ডেটা আমরা অ্যাকসেপ্ট করব সেটা বলে দেওয়া হচ্ছে। এনকোডিং কি হবে? অ্যাকসেপ্ট ইনকোডিং, মানে একটা ডেটাকে তো এনকোড করতে হয়, তো এনকোডিং হচ্ছে gzip, ডিফ্লেট, BR, এরকম বিভিন্ন টাইপের এনকোডিং মেথড তারা ব্যবহার করছে। অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ কি আছে? EN/US, Q = 0.9, Q = 0.9 বলতে আসলে কি বোঝাচ্ছে আমি জানি না, তবে EN/US বলতে তো আপনি বুঝতেই পারছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা অ্যাকসেপ্ট করবে। ক্যাশ কন্ট্রোল ম্যাক্সেস মানে ক্যাশ কুকিজ এগুলো কতটা সময় ধরে ম্যানেজ করবে সেটা বলছে 0। তবে DNT কি বোঝাচ্ছে আমি জানি না। তারপরে এক্সট্রা আরও কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করা হচ্ছে, যেমন ডকুমেন্ট, সেক ফেস টেস্ট বলতে ডকুমেন্ট, নেভিগেট, আরও এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করছে। এরপর হচ্ছে ইউজার এজেন্ট প্রোভাইড করছে, যেটা আসলে প্রত্যেকটা ব্রাউজার অটোমেটিক্যালি করে। তো এই জায়গাটায় কিছু এক্সট্রা ইনফরমেশন তারা প্রোভাইড করছে। আমরা ইচ্ছা করলে এর সাথে কুকিজ প্রোভাইড করতে পারি। যখন আমাদের একটা সিস্টেমে কোনো কুকি জমা থাকবে, প্রতিটা রিকোয়েস্টের সাথে কুকিজ চলে যাবে। আমরা ইচ্ছা করলে আমাদের অথরাইজেশন হেডার যুক্ত করতে পারি। আমরা আমাদের মতো করে এক্সট্রা যত ইনফরমেশন খুশি তত ইনফরমেশন হেডারের সাথে যুক্ত করতে পারি। সেটা অবশ্য ব্রাউজার থেকে করা সম্ভব না, সেটা করতে চাইলে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে করতে হবে। তাছাড়া ব্রাউজার এই কাজগুলো করবে না। ব্রাউজার ডিফল্টভাবে যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে এরকমই, আর এক্সট্রা করে কুকিজটা তারা যুক্ত করবে। যেহেতু আমি ইনকগনিটো মোড থেকে স্ক্রিনশটটা নিয়েছি, তাই এখানে কোনো কুকিজ নেই, তাই কুকিজ যুক্ত করিনি। কিন্তু আমি যখন লাইভ এক্সাম্পল দেখবো তখন হচ্ছে আমরা দেখব যে কীভাবে কুকিজ যুক্ত করে। তো ব্রাউজার আমাদের জন্য এই কাজগুলো ডিফল্টভাবে করে। তো যদি আমাদের এখান থেকে কোনো কিছু বাদ দিতে হয় বা কোনো কিছু এক্সট্রা করে যুক্ত করতে হয়, তখন আমাদের কাস্টমভাবে এই HTTP হেডারটাকে লিখতে হবে, এবং সেটা আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে লিখতে পারি। তার মানে আমরা বুঝলাম যে আমরা ইচ্ছা করলেই সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানোর সময় এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতে পারি। আমাদের কাছে দুইটা উপায়, একটা উপায় হচ্ছে কোয়েরি স্ট্রিংয়ের মাধ্যমে URL এর সাথে আমরা এক্সট্রা ইনফরমেশন যুক্ত করতে পারি, আরেকটা হচ্ছে HTTP হেডার্সের মাধ্যমে আমরা এক্সট্রা ইনফরমেশন যুক্ত করতে পারি।
আমরা এখানে কি করছি, একটু আগেও বললাম যে আমরা এখানে HTTP অথবা HTTPS ব্যবহার করছি সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য। আমরা HTTP প্রোটোকল সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবো। এখন সব সময় যে আমাদের ইউআরএলটা এরকম হবে তার কোনো মানে নেই। আমাদের এই যে ইউআরএলটার ক্ষেত্রে আমরা প্রথমে ডোমেইন নেম ব্যবহার করেছি, ডোমেইন নেম ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই, কারণ আমাদের সার্ভারের জন্য কিন্তু কোনো ডোমেইন নেম থাকে না, যেটা আমি একটু আগেও বলছিলাম। সার্ভারের জন্য কি থাকে, সার্ভারের জন্য থাকে আইপি অ্যাড্রেস। একটু আগে খেয়াল করেন, একটু আগে যেটা আমরা দেখলাম এখানে যে অটোমেটিক্যালি রিমোট অ্যাড্রেস তারা খুঁজে বের করেছে, কোনো না কোনো জায়গা থেকে রিমোট অ্যাড্রেস খুঁজে বের করেছে। তার মানে রিকোয়েস্টটা কিন্তু এই জায়গাটাতে যাবে না, রিকোয়েস্টটা যাবে এই জায়গাটাতে। এটা কিন্তু একটা বোঝার বিষয় যে আমার সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে। সার্ভার বলতে একটা কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে যখন সেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। সো এই আইপি অ্যাড্রেসের আমরা মূলত অ্যাক্সেস করতে পারি। ডোমেইন নেমটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যালিয়াস, যেটাতে আমরা সহজে মনে রাখতে পারি। যদি আপনাকে বলা হয় যে গুগলের আইপি অ্যাড্রেস এইটা এবং এইটা মনে রেখে আপনি গুগলে ভিজিট করবেন, তাহলে ইটস নট পসিবল, এটা আমরা ভুলে যাব স্বাভাবিকভাবেই, তাই না? কিন্তু আমরা যদি বলি যে google.com, তাহলে কিন্তু আমাদের এটা মনে থাকবে। তাই আমাদের মনে রাখার জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন নাম, ডোমেইন নেম। কিন্তু ডোমেইন নেম আমাদের সার্ভার বুঝতে পারে না, সার্ভার বুঝতে পারে তার আইপি অ্যাড্রেস। তো আমাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হয় আইপি অ্যাড্রেসে। তো আইপি অ্যাড্রেসে কীভাবে রিকোয়েস্ট পাঠাতে হয়? আইপি অ্যাড্রেস আমরা সরাসরি এইভাবে করেও রিকোয়েস্ট পাঠাইতে পারি। সেম, জাস্ট ডোমেইন নেমের বদলে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে এবং প্রোটোকলটা প্রোভাইড করতে হবে। ইটস ওকে। 443 প্রোটোকলটা হচ্ছে HTTPS এর প্রোটোকল, আর 80 হচ্ছে HTTPর প্রোটোকল। সো এখানে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি। কিন্তু এই আইপি অ্যাড্রেসটা একটু আগেই বললাম যে আমরা মনে রাখতে পারবো না, ভুলে যেতে পারি। তাহলে কি করা যেতে পারে? তাহলে এটার জন্য সমাধান হচ্ছে ডিএনএস। এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা আমাদেরকে মনে রাখতে হবে না, এটা ডিএনএস সার্ভার মনে রাখবে। তো যে কোনো একটা রিকোয়েস্ট যখন আমরা পাঠাই তখন হচ্ছে প্রথমে ওই ডোমেনের বিপরীতে ডিএনএস লুকআপ হয় নিয়ারেস্ট ডিএনএস সার্ভারের কাছে, এবং সেখান থেকে ডিএনএস সার্ভার থেকে তারা আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে। আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে ক্যাশে জমা করে রাখে। তাই প্রথমবার একটা ওয়েবসাইটে ভিজিট করলে সেটা একটু টাইম লাগবে, কারণ ডিএনএস থেকে খুঁজে বের করতে হবে তার আইপি অ্যাড্রেসটা। তো আইপি অ্যাড্রেসটা যখন সে পেয়ে যাবে তখন সে রিকোয়েস্টটা পাঠাবে আইপি অ্যাড্রেসে। পরবর্তীতে আর সেখানে ক্যাশে যখন জমা থাকবে তখন আর ডিএনএস লুকআপের দরকার হবে না। ডিএনএস সার্ভার নিয়ে আসলে আপাতত আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ আমাদের টপিক্সের সাথে ডিএনএস সার্ভারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি জড়িত না। তো এই জন্য আমরা ডিএনএসটাকে বাদ দিচ্ছি। আমরা মেইনলি এতটুকুই জানবো যে কোনো একটা ডোমেইনে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই তখন প্রথমে সেটা ডিএনএস লুকআপ করে তার আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে, আইপি অ্যাড্রেসটা ব্রাউজারের ক্যাশে জমা করে রাখে, যেন ভবিষ্যতে যখন আমরা আবার সেম সার্ভারে রিকোয়েস্ট পাঠাই যেন বারবার ডিএনএস লুকআপের দরকার না হয়। এবং আইপি অ্যাড্রেসটা পেয়ে যাওয়ার পরে রিকোয়েস্টটা মূলত আইপি অ্যাড্রেসের কাছেই প্রোভাইড করা হয়। ওকে, ফাইন। এরপরে সার্ভার কি করবে? সার্ভার্স আমাদেরকে বিভিন্ন ফাইল, HTML ফাইল রিটার্ন করতে পারে, JSON ফাইল রিটার্ন করতে পারে, এমনকি ইমেজ, ভিডিও, যে কোনো টাইপের ফাইল আমাদেরকে রিটার্ন করতে পারে। তো সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব, নো প্রবলেম। এরপরের কাজটা হচ্ছে যে সার্ভার যে রেসপন্সটা ব্যাক করলো সেই রেসপন্সটাকে আমরা ব্রাউজারে সামহাও পেইন্ট করব বা ব্রাউজারে সামহাও দেখব। ব্যাকএন্ড সম্পর্কিত, ব্যাকএন্ডে কীভাবে সব কিছু প্রসেস হবে, সার্ভার কীভাবে সব কিছু প্রসেস করবে, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। একবারেই সব কিছু জানা যাবে না। তো আমরা এক এক করে শুরু করি। শুধুমাত্র আজকে যেটা এই ভিডিওতে যেটা জানলাম সেটা হচ্ছে যে কিভাবে একটা রিকোয়েস্ট প্রসেস হয়ে সার্ভার পর্যন্ত পৌঁছায়। এর পরবর্তী ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখব, একটা রিকোয়েস্ট পাস করার পরে অ্যাকচুয়ালি কী কী ঘটে সেই বিষয়বস্তুগুলো দেখব ইন দ্য নেক্সট লেকচার।